গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীকে ফোন করেছে গুরুদেবের একটা লোক, আর ওকে বারবার করে অনুরোধ করছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আর তখন শুভলক্ষ্মী বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। আপনারা যখন অতবার কেউ ইনভাইট করছেন, তখন ফোনটা কেড়ে দিলে গুরুদেব বলে, কি বলল? তখন বলল গুরুদেব, ও বলল আসবে। তখন গুরুদেব বলে, আমি জানি ওকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলেই শুভ এখানে করে চলে আসবে, তাই এবার হবে ওর সবথেকে বড় শত্রু আমি। আর ওর কি অবস্থা করি দেখো। এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মীদের ম্যানেজার বলে, আচ্ছা ম্যাডাম, আপনি রাজি হয়ে গেলেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য? আর ঠিক তখনই কমলা সারে বলে, শুভদি দেখো না কে এসেছে। আর তখন শুভ তাকালে দেখতে পায় যে ওর ঠাম্মি দাঁড়িয়ে আছে। তখন ও ঠাম্মিকে দেখে শুভ তাড়াহুড়ো করে যায় আর বলে, ওমা ঠাম্মি। তখন আবার থেমে যায় আর বলে, তুমিও সবার মতো আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো ঠাম্মি? তুমি তো জানো, আর যেই না জানুক না কেন এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদির মেজ কাকিমণি সবার ঘরে যায় আর বলে, সমিত সমিত, তোরা কি খাবি না? তোদের কি এখন বাচ্চাদের মতো খাবার নিয়ে ঘরে ঘরে দিয়ে আসতে হবে আর খেয়ে খেয়ে করতে হবে? ঠিক তখনই মোহনা ঘর থেকে বেরিয়ে আলে বলে, দেখো, যার জন্য এই বাড়িটা ধ্বংস হতে চলেছে ওর দাদা এখন জেলে আছে, ওর দাদা এত বড় ক্ষতি করতে চলল, আর সেই মেজো গোটা বাড়িতে একদম টায়ার টায়ার ডিটিশ করে ঘুরে বেড়াচ্ছে, বলে সেখান থেকে চলে যায়। তখন মোহনা বলে, দেখো শুভলক্ষ্মী, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমি কতটা প্ল্যান করেছি, আর এখন এই বাড়িতে আমি এক পুষে, আমাকে আমাকে কেউ ভালোবাসে না, কেউ চায় না এই বাড়িতে। এদিকে সমিতের মাও বলে, ওই মেয়েটাকে তো ডিভোর্স দিয়ে দিই। এদিকে তখন শুভলক্ষ্মীকেও ঠাম্মি বলে, দেখ একটা কথা বলি, হ্যাঁ তোর রায়বাড়িতে তো সবার প্রতি রাগ অভিমান নেই আমি জানি, শুধুমাত্র দাদুভাইয়ের প্রতি তোর রাগ আছে, আমি এটা খুব ভালোভাবে জানি শুভ। তখন শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন বলে, কি হলো বলছি না, আর একবার সুযোগ দে, চল না এই বাড়িতে ফিরিয়ে, তুই তোর জন্য না যাস। শোন একটা কথা বলি, হ্যাঁ আমি তো জানি যে তোকে আমি বলছি না সবকিছু ভুলে ওই বাড়িতে ফিরে যেতে। তখন শুভ বলে, আচ্ছা ঠাম্মি, তাহলে আমার অপমান অঞ্জতা সবকিছু আমি ভুলে যাব? আমি সারা জীবনের জন্য ভুলতে পারবো না আদির দেয়াও সব কথা। তখন ঠাম্মি বলে, দেখ এই মেয়েটার জন্য চল, অন্তত এই মেয়েটা তো চায় রায়বাড়িতে ফিরতে নাকি? আর তুই তো প্রেগনেন্ট অবস্থায় এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস, বল রায়বাড়ি তো সবাই ওকে সেভাবে দেখেও নি, সবাই কত আকুলিত হয়ে আছে যে ওদের বাড়ি মেয়ে ওদের বাড়িতে ফিরে যাবে। তাই শোন না, একবার আমাকে সুযোগ দে, সেই সুযোগ তারপর তোর যা ইচ্ছা তুই কর, এসব বলে। তখনও শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন বলে, ঠাম্মি তুমি কি বলতে চাইছো? ওই বাড়িতে আমাকে ফিরে যেতে বলছো? আবার ওই বাড়িতে যেতে বলছো বারবার, যে বাড়ি থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আদি আমাকে সবথেকে বড় কষ্ট দিয়েছে, আমাকে বলেছে আমি এই বাড়ির ডিসিশন নেয় আর কে, আমি ও বাড়ির কেউ না, তাহলে কেন আমি ওই বাড়িতে ফিরে যাব বলো ঠাম্মি? তুমি কেন বলছো? ঠাম্মি সবটাই বুঝে রে মা, তোকে অপমান করার জন্য কিছু বলছি না, শেষবারের মতো শুধু আমাকে একটু সুযোগ দে, একবারের জন্য ওই বাড়িতে ফিরে চল, দেখবি সবাই সুযোগ পাবে নিজেকে ঠিক করার। শুভ চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে তার দ্বিধা, মনে অজানা ভয়। ঠাম্মি বারবার একই কথা বুঝিয়ে বলতে থাকেন, তার কণ্ঠে অনুনয়, চোখে বিশ্বাস, এই শেষ চেষ্টা, এই শেষ ভরসা। এদিকে অন্য বাড়িতে পরিবেশ একেবারে ভিন্ন। রূপ রাগে ফেটে পড়ে বলে, যে মেয়ে তোর গলায় কাটা, যাকে ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় করতে চাই, তার সঙ্গে এক ঘরে তুই কিভাবে থাকিস? তোর কষ্ট হয় না? সমিত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ধীরে বলে, বাবা আমাকে একটু সময় দাও, আমি ঠিক ব্যবস্থা করে নেব। মোহনা তুমি আমাকে একটু সময় দাও। তার কথায় রূপ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আবার সময়? কতবার সময় দেব? সত্যি কথা বলছি, ওকে ডিভোর্স দিয়ে দে। এইসব কথা দরজার আড়াল থেকে শুনছিল মোহনা। বুকের ভেতরটা হু হু করে ওঠে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মনে মনে সে ভাবে, সমিত এখন আমাকে ঘৃণা করে, ওর চোখে আমি বোঝা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই এই বাড়ি ছেড়ে যেতে হবে। অন্যদিকে সমিতের মনেও ঝড় বয়ে যায়। সে নিজের সঙ্গেই লড়াই করে বলে, আমি তো মোহনাকে ভালোবাসি না, তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ভাবলেই কেন এত কষ্ট হচ্ছে? কেন বুকের ভেতরটা এমন ভারী লাগছে? একই সময় অন্য প্রান্তে আদি, রমি তার পরিবারের কয়েকজন একসঙ্গে বসে আলোচনা করছে। আদি দৃঢ় গলায় বলে, আমরা যে প্ল্যান করেছি সেটা ঠিকঠাক হলে সবকিছু বদলে যেতে পারে। শুভকে ফেরাতে হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমে বিশ্বাস ফেরাতে হবে। রমিত মাথা নাড়ে, হ্যাঁ এবার আর ভুল করা যাবে না, সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। দুই বাড়িতে দুই রকম যুদ্ধ চলছে। একদিকে শুভর ভবিষ্যৎ নিয়ে ঠাম্মির শেষ চেষ্টা, অন্যদিকে মোহনা ও সমিতের ভাঙতে থাকা সম্পর্ক। কার জীবনে কি সিদ্ধান্ত আসছে কেউ জানে না, শুধু সময় ঠিক করবে ভালোবাসা জিতবে নাকি অহংকার। রাতে শুভ আসবে এই আশাতেই সবাই অপেক্ষা করছে। যদি ঠাম্মি একবার ওকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারে, তাহলে তাদের সব প্ল্যানই সাকসেস হবে। এই কথা ভাবতেই অহনা দাদাভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দাদাভাই তুই কি কোনো প্ল্যান করেছিস? দাদাভাই আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ করেছি। ঠিক সেই সময় দাদাভাইয়ের ফোনে ঠাম্মির টেক্সট আসে। সে উত্তেজিত হয়ে মেসেজ পড়ে শোনায়, দাদাভাই দেখ, ঠাম্মি কিন্তু বলছি বৌদি চলে এসেছে, আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে। এদিকে অন্যদিকে দেখা যায় দেবিকা সতীনকে ওষুধ খাওয়াচ্ছে। সে ধীরে ধীরে বলে, দিদি জানো তো এই বাড়িতে সবাই শুভলক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য কত প্ল্যান করছে, কিন্তু শুভ আজ যদি শুধু তোমার শাশুড়িমার কথায় ফিরে আসে তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক তখনই পুলক হঠাৎ এসে হাজির হয়। সে তাড়াহুড়ো করে বলে, দেবিকা শুভলক্ষ্মী ফিরে এসেছে, তুমি তাড়াতাড়ি এসো, আমি তো জানি শুভলক্ষ্মীর জন্য তুমি কতটা অত্যাচার হয়ে থাকো। এই কথা বলেই পুলক চলে যায়। দেবিকা আবার সতীনকে ওষুধ খাওয়াতে যায়। ঠিক তখনই সে খেয়াল করে
শ্রাবন্তী হালকা করে হাত নাড়াচাড়া করছে। এই দৃশ্য দেখে দেবিকা হতভম্ব হয়ে যায়। তার হাত কাঁপতে শুরু করে এবং ওষুধগুলো হাত থেকে পড়ে মেঝেতে ছিটকে যায়। এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় শুভ বাচ্চাটাকে নিয়ে বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কমলি তখন ঠাম্মির দিকে তাকিয়ে আবেগে বলে, ঠাম্মি যাক, তুমি যা কামাল করলে, একমাত্র তুমি বলেই পারলে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমরা সবাই বললাম কারো কথাতেই তো আসলো না গো। এই কথা শুনে শুভ ধীরে ধীরে বলে, দেখো ঠাম্মি, আমি কিন্তু শুধুমাত্র শুভর কথা এখানেই থেমে যায়। আর বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। সবাই বুঝতে পারে শুভ ফিরে এলেও গল্পটা এখানেই শেষ নয়, এরপরেও অনেক কিছু বাকি। তোমার কথায় ভরসা করেই আমি এই বাড়িতে ফিরে এসেছি। শুধু তুমি বলেছিলে ওর মেয়ে এই বাড়িতে ফিরবে বলেই আমি রাজি হয়েছি। কিন্তু সত্যি বলতে কি বউ, এই বাড়িতে ফেরার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কথাটা বলতে বলতে শুভর গলা ভারী হয়ে ওঠে। তার চোখে জমে থাকা কষ্ট লুকোনোর কোনো চেষ্টা শেয়ার করে না। ঠিক তখনই ঠাম্মি এগিয়ে এসে শান্ত গলায় বলে, আমি তো সব জানি রে। তারপর একটু থেমে আবার বলে, চলো ভিতরে চলো। শুভ দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। তখন ঠাম্মি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শুভ ধীরে উত্তর দেয়, দাঁড়াবো মানে, আজ প্রথমবার আমার নাতনি এই ঘরে ঢুকছে। এভাবে তো গৃহপ্রবেশ হয় না ঠাম্মি। তার কথা শুনে চারপাশটা হঠাৎ চুপ হয়ে যায়। আদিয়া তখন পাশে দাঁড়িয়েছিল। সে বলে ওঠে, ঠিকই তো, আবার নতুন করে শুভ আর আমার মেয়ের গৃহপ্রবেশ হওয়া উচিত। এই কথার পর সবাই ব্যস্ত হয়ে পড়ে। একে একে সব আয়োজন নিয়ে আসা হয়। থালা, প্রদীপ, ফুল, ধান, দূর্বা। বাড়ির ভেতরটা আবার উৎসবের আবহে ভরে ওঠে। এই সময় আদি শুভর কাছে আসে। নরম গলায় বলে, শুভ, তোমাদের গৃহপ্রবেশ হবে। শুভ বিরক্ত আর ক্লান্ত স্বরে বলে, আমার এসব কিছু চাই না গো, কেন এত কিছু করছো? আদি একটু কাছে এসে বলে, শোনো শুভ, একটা কথা বলি। হ্যাঁ, আমি তো সবকিছু প্রমাণ করে দিয়েছি যে তুমি এই দোষটা করনি, তাহলে আবার কেন এসব কথা তুলছ? শুভ চোখ নামিয়ে বলে, নিজের স্ত্রীকে বিশ্বাস আর ভালোবাসা করার জন্য যদি প্রমাণ লাগে, তাহলে আমার আর প্রমাণ দেওয়ার মতো মানসিকতা নেই গো। আমি প্রমাণ দিতেও চাই না। আদি একটু অসহায় হয়ে বলে, ওসব কথা বাদ দাও না গো, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, আবার কেন পুরনো কথা টেনে আনছো? ঠিক তখনই ঠাম্মির শক্ত কিন্তু স্নেহভরা গলায় বলে, হ্যাঁ, ওসব কথা এবার বাদ দে, আজ নতুন শুরু। এবার সবাই শাঁখ হুলুদু বাজাও। শাঁখের ধ্বনি আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। শুভ তার নাতনির হাত ধরে ধীরে ধীরে ঘরের ভেতর পা রাখে। কষ্ট, অভিমান আর ভালোবাসা সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের শুরু হয়। সেই গৃহপ্রবেশের বরণ করে ঘরে ঢুকতে হবে। তখন প্রবীত সেখানে শাঁখ হুলুদো বাজায়, আর এখানে ওহনা বরণডালা নিয়ে আরও ঠাম্মিকে দেয়। আরও ঠাম্মি তখন বরণ করে, আর বরণ করা হয়ে গেলে তখন দুধ আলতার ব্যবস্থা করে। এদিকেও ঠাম্মি দাঁড়িয়ে থাকলে আবারও শুভ বলে, এত কিছু করার কি দরকার ছিল? আমি এটাই বুঝতে পারছি না। আমি চাই না তো এত কিছু হোক, তাই এসব বলতে থাকে। এদিকে তখন পুলক বলে, যাক, আমাদের দুই মা লক্ষ্মী বাড়িতে ফিরে আসছে, কতই না আনন্দ হচ্ছে। সবকিছু ঠিকঠাক যেন ভালো হবে, যেন এবার হয়ে যায়, আর যেন কেউ আলাদা না হয়। আমরা সবাই মিলে যেন এবার একসঙ্গে থাকি। এদিকে দেখা যায় যে মোহনা মন খারাপ করে ঘরে বসে থাকে আর বারবার কাকে যেন ফোন করতে থাকে। ঠিক তখনই ডোনা এসে বলে, মোহনা, তুমি এখানে ঘরে বসে আছো, আর ওদিকে আবার নতুন করে শুভলক্ষ্মীর গৃহপ্রবেশ হচ্ছে, তুমি কিছু করবে না গো চুপচাপ? তখন বলে, আচ্ছা, কদিন ধরে দেখছি শুভত্তি 2 হবে নাকি, ওর মতো হাবভাব ব্যবহার করছো, এসব বলে। আর তখন বলে, কি হলো, কিছু তো বলো। তখন মোহনা বলে, দেখো ডোনা, আমার কোনো কিছু ভালো লাগছে না, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন ডোনা বলে, আচ্ছা ঠিক আছে, বলে সেখান থেকে চলে যায়। আর মোহনা তখন ওখানে বসেও প্রেগনেন্ট রিপোর্টটা দেখে আর বলে, আমি তো কাউকে কিছু বলতেও পারছি না, মাও কি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না? মাও তো ফোনটা ধরছে না, আমি এখন কার কাছে যাই মা বলো? এইসব কথাগুলো আমি কাকে বলবো? এদিকে শুভ আবারও ঠাম্মিকে বলছে, আচ্ছা তুমি কেন এসব করছো ঠাম্মি, আমার কিন্তু এত কিছু চাই না। তখন বলে, শোনো শুভ, আজ হয় তুমি গৃহপ্রবেশ হবে তোমার, আর না হলে আদ্রিত আজ তোমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। তখন শুভ বলছে, তুমি কি বলছো এসব? তো হ্যাঁ, আগামী পর্বে দেখতে হবে তো যে আদির মা সুস্থ হয়ে গেছে আর দেবিকা হুইল চেয়ারে খেয়ে নিয়ে আসে। আর তখন সবাই ছুটে সেখানে যায়। আর তখন শুভলক্ষ্মী বলে, মা দেখো, তোমার নাতনিকে নিয়ে আমি বাড়ি ফিরেছি, তুমি খুশি না? তখন ওর মা কিছু একটা বলতে চায়, কিন্তু কেউ বুঝতে পারে না গো। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।